জাতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন খুব ইম্পর্টেন্ট আমাদের স্বাধীন ভারতের শিক্ষার অন্যতম বড় একটি কমিশন। আজকে এসএলএসটি বিষয়ে এইটা আমরা আলোচনা করব। খুব সহজভাবে জানবার চেষ্টা করব ছোট ছোট বিষয়গুলো। প্রথমে আমরা আসি ভারতীয় শিক্ষা কমিশন কেন গঠিত হলো, কবে গঠিত, তার রিপোর্ট কত সালে প্রকাশিত হয়েছে, সদস্য, দেশি বিদেশি, প্রতিবেদনের পৃষ্ঠা সব আসবো। ইম্পর্টেন্ট কাঠামো 10+2+3 কি সব আসবো। তার আগে এই ভারতীয় শিক্ষা কমিশন গঠনের কারণটা আমাদেরকে জানতে হবে টেকনিক্যাল প্রশ্নের উত্তর জানবার জন্য। প্রথমে আমরা কি দেখলাম, স্বাধীনতার পর 1948 সালে ভারত তোমার যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন গঠিত হলো। কিসের জন্য? উচ্চ শিক্ষার উন্নতির জন্য। তো উচ্চ শিক্ষার উন্নতির জন্য গঠিত হওয়ার পর কিছুদিন পর কি দেখা গেল যে কলেজ বিশ্ববিদ্যালয়তে রিফর্ম করা হলো, সেখানে আশানুরূপ কোনো উন্নতি হচ্ছে না শিক্ষার। হবে কি করে? কলেজ বিশ্ববিদ্যালয়ে কারা ভর্তি হবে? মাধ্যমিক পাস করা ছেলে মেয়েরা। তো মাধ্যমিক পাস যদি ঠিকঠাক না হয় তাহলে বিশ্ববিদ্যালয়ে সাপ্লাই তো হবে না। আমার ভিত তৈরি করি আর প্রথম আগে 3 তলার মিস্ত্রিকে ডেকে 3 তলাটা রিপেয়ার করতে গেলে মানে ছাদ ঢালাই দেওয়ার প্ল্যান নিয়েছি। তো যা আমার তাই। তখন বলে তাহলে এর সাপ্লাই লাইন খারাপ কেন? মাধ্যমিক শিক্ষার থেকে আসতে হবে। সেই সময় 4 বছর পরে কি করলো যে 1952 সালে তাহলে মাধ্যমিক শিক্ষার উন্নতি করার দরকার। এই জন্য মাধ্যমিক শিক্ষার কমিশন গঠিত হলো, যেটা এলএস মুদালিয়ারের সভাপতিতে মুদালিয়ার কমিশন আগের দিনে ক্লাস আমরা পড়েছি। তো তারপরে এর মাঝখানে নারী শিক্ষক কমিটি তারাচাঁদ কমিটি এটা সেটা অনেক কিছু গঠিত হয়েছে। কমিশনগুলোর মধ্যে আমরা থাকতে চাইছি, কিন্তু বছর 10-12 কেটে গেল ঠিকই, যে শিক্ষার মাধ্যমিকেরও আশানুরূপ উন্নতি হচ্ছে না। আবার তোমার যে এটার উন্নতি না হলে এটার হবে কি করে? সব তো স্টেপ বাই স্টেপ। এইবার এখানেই আসছি, আমাদের জাতীয় নেতৃত্ব সেই সময় যারা ছিলেন তাদের সিদ্ধান্তের সমালোচনা কিন্তু করার অধিকার আমাদের আছে, প্রশংসার ওদের। এইখানটাই সমালোচনার জায়গাটা তৈরি হচ্ছে। হয়তো সেই সময় দাঁড়িয়ে তাদের সিদ্ধান্ত ঠিক ছিল। আমরা যখন উচ্চ শিক্ষা কমিশন কেন গঠিত হয়েছিল দেখেছি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, কিন্তু মানে উল্টো দিক থেকে সাজানো শুরু হয়েছে ব্যাপারটা। বাড়ি তৈরির ভিত আগে হবে, তারপরে একতলাটা হবে, তারপরে দোতলা, 3 তলা, 5 তলা যা করবো করবো। কিন্তু আমাদের দেশে আগে উপরের থেকে শুরু হয়েছে ভিত। এইবার আগে উচ্চ শিক্ষা বা বিশ্ববিদ্যালয় শিক্ষা হলো না, তারপরে মাধ্যমিক শিক্ষা হলো না, তারপরে কি আসলো যে না এ গন্ডগোল মিটবে না। তখন মনে হলো কি তাহলে মিটবে না, কি কেসটা কি? ওই যে কেসটা হচ্ছে একদম ওই পার্ট দেখলে অসুখ ধরা পড়বে না, একদম হোল বডি স্ক্যান করো। কার? শিক্ষা, ভারতীয় শিক্ষার। এবার মনে হলো হোল বডি স্ক্যান করে কিডনির সমস্যা না ফুসফুসের সমস্যা, মাথায় সমস্যা না কানে না পায়ে না হাতে, এই সমস্যা বের করার জন্য একদম টোটাল বডি স্ক্যান করো। অর্থাৎ শিক্ষার সমগ্র অংশটার মানে স্ক্যান করার, উন্নতির করা বা তার সমালোচনা ত্রুটি নির্ধারণ করার প্রয়োজনীয়তা দেখা দিল। এইবার বুঝলো আমাদের নেতৃত্ব যারা ছিলেন যে এই পার্ট করে কিছু হবে না। এ যা সমস্যা এর সারা দেহ চেক আপ করে কোথায় কোথায় সমস্যা সব একসাথে চিকিৎসা শুরু করতে হবে। নাহলে কানের চিকিৎসা করতে করতে হাতের প্রবলেম বাড়ছে, হাতের চিকিৎসা করতে করতে পায়ের প্রবলেম বাড়ছে, এই রুগী ঠিক হবে না। এখানে রুগীকে আমাদের শিক্ষা ব্যবস্থা। তখন ভারত সরকার ঠিক করলো যে পার্ট না করে সামগ্রিক ভারতবর্ষের শিক্ষার উন্নতির প্রয়োজন কিন্তু দেখা দিল। যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন সহ অন্যান্য কমিশন গঠিত হলো, অনেক অর্থ ব্যয় হলো, অনেক সময় ব্যয় হলো, সবচেয়ে বড় কথা, কিন্তু ভারতীয় শিক্ষার আশানুরূপ উন্নতি করা সম্ভব হচ্ছে না। এই কারণে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা সামগ্রিক উন্নয়নের কল্পে, অর্থাৎ টোটাল শিক্ষা ব্যবস্থা টপ টু বটম, একদম প্রাক প্রাথমিক থেকে প্রি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় স্তর, তার সাথে টেকনিক্যাল ভোকেশনাল সমস্ত দিকের শিক্ষার সমস্ত দিকের ত্রুটি নির্ধারণ করা, তার ত্রুটি বা সমস্যা নির্ধারণ করা, তার নির্দিষ্ট সুপারিশ করা, সমাধানের উপায় বলে দেওয়া, এবং আগামী দিনে ভারতবর্ষের শিক্ষা কোন একটা পার্ট নয়, সমগ্র শিক্ষা কোন খাতে বইবে তার দিক নির্দেশ করবার জন্য একটা কমিশন গঠনের সুপারিশ করা। এটি তৎকালীন সময়ে ভারতবর্ষের সবচেয়ে বড় শিক্ষা কমিশন। কত সালে? না 1964 সালে। 1964 সালে 14ই জুলাই, এই জুলাই চলছে অলরেডি, তাই তো? 5 জুলাই যাচ্ছে। 1964 সালের 14ই জুলাই একটি কমিশন গঠন করা হলো। এই কমিশনের নাম হলো ইন্ডিয়ান এডুকেশন কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন। এবার আসি, আমরা জানি কমিশনের সভাপতির নামে কমিশনের সভাপতি হয়, এই নাম হয়। এই কমিশনের সভাপতি করা হলো বিখ্যাত শিক্ষাবিদ ডক্টর ডিএস কোঠারিকে। এই ডিএস কোঠারি হলেন এই ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি। এবং আমরা জানি সভাপতির নামে কমিশনের আর একটা নাম হয়,
তাই এই কমিশনের অপর নাম হলো কি কোঠারি কমিশন। কমিশনের আরেক নাম তাহলে কি ভারতীয় শিক্ষা কমিশনের কিন্তু অপর নাম হচ্ছে কোঠারি কমিশন। তৈরি হলো 1964 সালের 14 জুলাই। এইবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো, খুব ভালো করে দেখবে। মোট সদস্য কজন রাখা হলো? 17 জন। এটা নিয়ে কোনো কনফিউশন কেউ কোথাও পাবে না। এর মধ্যে কজন ভারতীয় কজন বিদেশি এটা নিয়ে একটা কনফিউশন কিন্তু আছে। আমি বলছি 10 জন হচ্ছে ভারতীয় সদস্য ছিলেন আর 7 জন ছিলেন বিদেশি। তাহলে কজন? 10 জন ভারতীয় সদস্য আর 7 জন হচ্ছে বিদেশি সদস্য। 10 আর 7 17 জন। অনেক জায়গায় আমরা দেখব 11 জন ভারতীয় 6 জন বিদেশি। কোনটা ঠিক কোনটা ভুল তোমাদের মধ্যে প্রশ্ন আসবে, আসাটাই স্বাভাবিক। আমার যতটুকু নলেজ, দেখো আমি নির্ভুল কখনোই নিজেকে দাবি করি না, করতে পারিও না, কিন্তু যতটুকু যে কনফিউশনটা বিভিন্ন জায়গায় হচ্ছে, ভিএস ঝা বলে একজন সদস্য ছিলেন, ঝা, যে এই যে ভিএস ঝা, এই ঝাকে অনেকেই ভাবছেন ভারতীয়, কিন্তু উনি ভারতীয় বংশোদ্ভূত হলেও উনি এই কমিশনের প্রতিনিধিত্ব করছিলেন কোন দেশের হয়ে? ইউকে, ইউনাইটেড কিংডম, অর্থাৎ ইংল্যান্ডের হয়েছিলেন। আমরা জানি ইংল্যান্ড ইউরোপের বিভিন্ন দেশে প্রচুর ভারতীয় বংশোদ্ভূত। সেই ভিএস ঝা হচ্ছেন ইউকের প্রতিনিধি হিসেবে আমাদের এই কোঠারি কমিশনে ছিলেন। অনেকে এই ঝাকে ভারতীয় বলে ভারতীয়দের মধ্যে 11 জনকে ভারতীয় করে দেওয়ার চিন্তা ভাবনা বা দৃষ্টিভঙ্গিতে দেখেছেন বলে কোথাও কোথাও 11 আর 6 আছে। এই ভিএস ঝা কিন্তু ভারতীয় বংশোদ্ভূত, তার নামটা ভারতীয় হলো, তিনি ভারতীয় প্রতিনিধি হিসেবে ছিলেন না, তিনি ছিলেন তোমার যে ইউকের প্রতিনিধি হিসেবে। এই কনফিউশনটাই হয়। তাহলে মোট সদস্য কজন? 17 জন। 10 জন ভারতীয়, 7 জন কোথাকার? বিদেশি। সভাপতি ডিএস কোঠারি। সম্পাদক কে ছিলেন? সম্পাদক ছিলেন আরেকজন বিখ্যাত শিক্ষাবিদ, ডক্টর জেপি নায়েক। ডক্টর জেপি নায়েক। তাহলে 14 জুলাই 1964 তৈরি হলো। সভাপতি ডিএস কোঠারি, সম্পাদক জেপি নায়েক, সদস্য 17 জন, 10 জন ভারতীয়, 7 জন হচ্ছে তোমার যে বিদেশি। জেপি নায়েক, দেখো 3টে কমিশনের সভাপতি। এখানে একটুখানি আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি। 3টে কমিশন পড়ছি স্বাধীন ভারতের আমরা, রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন, মুদালিয়ার বা মাধ্যমিক শিক্ষা কমিশন আর কোঠারি কমিশন। দেখো প্রত্যেকটা নামের সভাপতির নামেই তো কমিশনের নামে সভাপতির নাম পেয়ে যাচ্ছি। রাধাকৃষ্ণনের সভাপতি রাধাকৃষ্ণন, মুদালিয়ারের মুদালিয়ার, আর কোঠারির সভাপতি কোঠারি। তাহলে 3টে সম্পাদকের নাম কি? প্রথমটা বলেছিলাম কি? নির্মল কুমার সিদ্ধান্ত, অনাথনাথ বসু, তারপরে জেপি নায়েক। 3টেকে সিকোয়েন্সলি মনে রাখার আমার তরফ থেকে একটা ছোট্ট সূত্র, সিদ্ধান্তে বসে নায়ক। সিদ্ধান্তে বসে নায়ক, এখন সিকোয়েন্সলি মনে থাকবে। সিদ্ধান্ত মানে নির্মল কুমার সিদ্ধান্ত, বসে মানে অনাথনাথ বোস, নায়ক মানে জেপি নায়েক। সিদ্ধান্তে বসে নায়ক যদি আমি মনে রাখি, তাহলে কিন্তু সিরিয়ালি 3 জনের সম্পাদকের নাম মনে থাকছে, সভাপতির নাম তো আমাদের মনে থাকছে। তাহলে এই হলো কমিশন গঠিত হলো। এইবার যেটা আসছে, কমিশনের রিপোর্টটা কবে তৈরি হলো সেটা আগে দেখে নি। কমিশন এই 14 জুলাই তৈরি হলেও সাথে সাথে তো কমিশন কাজ শুরু করতে পারে না, একটা শুভ দিন দেখে কাজ শুরু করলো, অর্থাৎ 1964 2 অক্টোবর। 2 অক্টোবর দিনটা কেন শুভ? মহাত্মা গান্ধী বা গান্ধীজির জন্মদিন আমরা জানি 2 অক্টোবর। এই দিন থেকে কমিশন কাজ শুরু করে। তাহলে কোঠারি কমিশন কাজ শুরু করেছিল কবে থেকে? 2 অক্টোবর বা 2 অক্টোবর 1964 সালে কাজ শুরু করে। সারা দেশে বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তি, এছাড়া আরেকটা কথা, 17 জন সদস্যের বাইরে 20 জন কিন্তু অবজারভার ছিলেন। কমিশনটাকে বাইরের থেকে উপদেষ্টার মতন এটাকে তারা লক্ষ্য করেছেন, দেখেছেন, উপদেশ দিয়েছেন, সেরকম ছিলেন। প্রায় কয়েক হাজার শিক্ষানুরাগী, শিক্ষাবিদ, বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় তদারকি করে কমিশন প্রায় 19 মাস সারা দেশ চষে বেরিয়েছেন। অক্লান্ত পরিশ্রম করে তারা তাদের রিপোর্ট, এই রিপোর্ট তৈরি করার আগে তারা কিন্তু কি করেছেন? 12টি দল তৈরি করেছেন প্রথমে, মানে কর্মী দল, যাকে ইংরেজিতে কি বলে? টাস্ক ফোর্স। কর্মী দল গঠন করেছেন। কটি? 12টি কর্মী দল গঠন করেছে নিজেদের মধ্যে। ঠিক আছে, এবার বলতে পারে 17 জন 12টি কর্মী দল, আরে একজন 2-3টি কর্মী দলের মধ্যে ছিলেন, দায়িত্ব ভাগ বন্টন করে নেওয়া। ঠিক আছে, আর এই যে টাস্ক ফোর্স, এছাড়া ওয়ার্কিং গ্রুপ হয়েছিল 7টি, আর এই 7টি ছিল ওয়ার্কিং গ্রুপ। এই মিলে কিন্তু তারা কাজ শুরু করলেন। 7টি টাস্ক ফোর্স, 12টি টাস্ক ফোর্স আর 7টি ওয়ার্কিং গ্রুপ মিলে অক্লান্ত পরিশ্রম 19 মাস পরে তোমার যে কি করলো, কমিশন তার প্রতিবেদন জমা দিল। কত সালে? 1966 সালে।
64-তে গঠিত হয়েছিল। 1966 সালের 29 জুন, 14 জুলাই তৈরি হলো। আর 1966-র 29 জুলাই বললাম এখানে না, জুন হচ্ছে কমিশন কি করলেন, তার রিপোর্ট বা প্রতিবেদন ইউনিয়ন মিনিস্ট্রি অফ ইন্ডিয়া বা কেন্দ্রীয় সরকারের কাছে জমা করলেন। এবার এই প্রতিবেদনটার নাম কি ছিল সেটাও কিন্তু আমাদের জানার দরকার আছে। এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, শিক্ষা এবং জাতীয় উন্নয়ন। এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট বা শিক্ষা ও জাতীয় উন্নয়ন, এই ছিল টাইটেল। এই শিরোনামে কমিশন তার প্রতিবেদন জমা দিলেন। কবে? 1966 সালের 29 জুন তারিখে। কত পৃষ্ঠার প্রতিবেদনটা ছিল? তোমার যে প্রতিবেদনটা ছিল মোট যদি আমরা দেখি 600, তার মধ্যে শিক্ষার সমালোচনা ভূমিকা সব দিয়ে 692 পৃষ্ঠার প্রতিবেদন ছিল, যার মধ্যে মূল প্রতিবেদন ছিল 489, 489 পৃষ্ঠা ছিল মূল প্রতিবেদনটাই, 489 পৃষ্ঠার মূল প্রতিবেদন। আর তোমার যে আসলে ছিল 692, তার মধ্যে ভূমিকা বাদ দিলে থাকছে 489 পৃষ্ঠার মূল প্রতিবেদন। সরকারের কাছে কমিশন জবাব দিলেন। এই পটভূমিটা গেল। তাহলে এডুকেশন এন্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট নিয়ে কমিশন জমা দিল 692 পৃষ্ঠার একটি প্রতিবেদন, 489 পৃষ্ঠা যার মূল প্রতিবেদন 1966 সালের 29 জুন জমা দিল। এইবার কমিশনের মূল বিচার্য যে বিষয়গুলো ছিল শিক্ষার সমস্ত দিক, তার মধ্যে আজকে দেখো এই কোঠারি কমিশন একটা ক্লাসে পড়ানো আমার মনে হয় না শিক্ষা বিজ্ঞানের ছাত্রছাত্রী হিসেবে তোমরাও বুঝবে যে কখনোই একটা মানে ক্লাসে কল্পনাতেও আসবে না। অনেকগুলো পার্টে কিন্তু আসতে হবে ডিটেলস জানতে গেলে। আমরা আজকের এই ক্লাসটার ভূমিকার সাথে দুটো জিনিস ইম্পর্টেন্ট দেখবো, এক কাঠামো আর একটা হচ্ছে শিক্ষার লক্ষ্য। কমিশন যেটা বলেছে কি, সারা দেশে শিক্ষার কাঠামো হবে 10+2+3, মেন কাঠামো এটা। এর আগে থাকবে প্রাক প্রাথমিক শিক্ষা, সেটা আমি পরে বলবো। প্রাথমিক থেকে এটা আসছে 10+2+3, অর্থাৎ 10 বছর পর্যন্ত হচ্ছে প্রাথমিক দিয়ে নিম্ন মাধ্যমিক পর্যন্ত, +2 স্তর হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তর, +3 স্তর হচ্ছে গ্র্যাজুয়েশন। যে কাঠামোটাই দীর্ঘদিন চলেছে, পরে জাতীয় শিক্ষানীতি এই কাঠামোটাকে মেনে নিয়েছে। 10+2+3 এই টোটাল কাঠামোটা বয়স স্তর অনুযায়ী কিভাবে হবে আমি একটি ছকের সাহায্যে দেখাচ্ছি। শিক্ষার কাঠামো দেখো, স্ট্রাকচারটা টোটাল আমি বোর্ডে সহজভাবে লিখে নেবার চেষ্টা করলাম। শিক্ষার কাঠামোটা প্রথমে বলি, কি বলেছে কমিশন? 10+2+3, তারপরেও একটা +2 আছে, সেটা উচ্চতর শিক্ষা সার্বজনীন নয়, এই জন্য এটাকে এখানে উল্লেখ করা না হলো, আমি এখানে উল্লেখ করেছি। আমরা এই 10+2+3 হিসেবটা এখানে বুঝে নেব, মিলিয়ে নেব। যদি এই হিসাবটা আমরা পুরো বুঝে রাখি, যেভাবে স্ট্রাকচার থেকে প্রশ্ন দিক না কেন আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবো, খুব স্মার্টলি অ্যান্সার করতে পারবো, কনফিডেন্ট বিল্ড হবে। জানি তোমরা প্রায় সবাই জানো, তবু ঝালিয়ে নাও একবার। তারপরে কি বলবো, দেখো কাঠামোটার মধ্যে আমি 5টা ভাগে ভাগ করেছি বক্সটাকে। একটা বলেছি শিক্ষা স্তর, শিক্ষার প্রকৃতি, সময়কাল, শ্রেণী, বয়স। 3টে মেন শিক্ষার স্তর। আমি বলেছি প্রাক প্রাথমিকটাও এই প্রথম কোনো কমিশন বলেছে, কিন্তু সেটা আমি পরে আসছি। 3টে স্তর, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা। আমি প্রাথমিক দেখছি, মাধ্যমিক উচ্চশিক্ষার দিকে তাকাবেই না। এখন বারবার মুছে লেখা খুব কষ্ট, তাকাবেই না আমি বলছি, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে, আমারও বুঝতে সুবিধা হবে, আমিও তো শিখছি তোমাদের সাথে। প্রাথমিক শিক্ষা, দেখো শিক্ষার স্তরটার নাম প্রাথমিক শিক্ষা। এবারে নেচার, শিক্ষার প্রকৃতি অনুযায়ী প্রাথমিক শিক্ষাকে কভাগে ভাগ করেছে কমিশন? 2 ভাগে। এক হচ্ছে নিম্ন প্রাথমিক শিক্ষা, আর একটা উচ্চ প্রাথমিক শিক্ষা। তাহলে প্রাথমিক শিক্ষার কটা ভাগের কথা বলেছে কোঠারি কমিশন? 2টো, নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক। কত টেকনিক্যাল প্রশ্ন, ট্যাকটিক্যাল প্রশ্ন আসতে পারে দেখবো আমরা এখান থেকে। এবার আমি নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিকটা আবার ভুলে গেছি। দেখো প্রাথমিকের নেচারগত ভাবে 2 রকম ভাগ করেছি, তার উচ্চ প্রাথমিক আমি ভুলে গেছি, এখন নেই বোর্ডে নেই, মনে করো। তোমার ফোকাসটা এখন নিম্ন প্রাথমিকে থাকবে। নিম্ন প্রাথমিক মানে কত বছর বলেছে কমিশন? নিম্ন প্রাথমিক বলেছে 4 বা 5 বছর, 4 or 5। এইবার প্রশ্ন আছে স্যার, হয় 4 বলবে নয় 5 বলবে, এ আবার কেমন কথা? ধরা না ধরার মাঝখানে লোড করে রেখে দিচ্ছে, কিছু করার নেই। আমার দেশে শিক্ষা স্ট্রাকচারটা স্কুলের কাঠামো অনুযায়ী করতে হয়েছে, কারণ 2 রকম স্কুল প্রচলিত ভারতবর্ষে, প্রাথমিক বিদ্যালয়, বুনিয়াদী বিদ্যালয়। এখন কিছু স্কুলে নতুন 1 বছর ধরে আমাদের রাজ্যে 5 যুক্ত হয়েছে, কিন্তু যেগুলো বুনিয়াদী স্কুল আগাগোড়ায় সেই গান্ধীজির 1937 ওয়ার্ধা পরিকল্পনা পড়িয়েছি, সেখানে সব প্রাথমিক স্কুলগুলো, বুনিয়াদী স্কুলগুলো 5 পর্যন্ত ছিল। তাকে তো ছেটে ফেলা যাচ্ছে না, এই জন্য একটু কনফিউশন সব জায়গায় এটা হচ্ছে। 4 বা 5 বছরে নিম্ন প্রাথমিক। কোন ক্লাস? বলছে 1 থেকে
4 অথবা 5। এই একই প্রশ্ন স্যার, হয় 4 না নয় 5। এই যে বলেছে 4 বছর বা 5 বছর, যদি 1-এ ভর্তি হয়, কেউ যদি 4 অবধি পড়ে, 1 2 3 4, সে কয় বছর পড়লো? তার জন্য 4 বছর। কেউ যদি 5 অবধি পড়ে, 1 2 3 4 5, তার জন্য 5 বছর। ক্লিয়ার? তাহলে 4 অথবা 5 বছর। দেখো এবার আসি বয়স। 6 বছরে 1-এ ভর্তি হওয়ার বয়স 5 প্লাস, অর্থাৎ 6 বছর। তাহলে বয়স হবে কত? 10 অথবা 11। কেন 10 অথবা 11? 6 বছরে ভর্তি হয়েছে 1-এ, যদি 4 অবধি পড়ে 4টে ক্লাস, 4 বছর হলে তার 10 বছর। কেউ যদি 5 অবধি স্কুলে ভর্তি হয়ে 5 অবধি পড়ে, তাহলে তার বয়স হয়ে যাবে 11। এই জন্য 6 থেকে 10 অবধি 11। বুঝলাম নিম্ন প্রাথমিক তাহলে কয় বছরের কথা বলেছে কোটারি কমিশন? 4 অথবা 5 বছরের। কোন ক্লাস থেকে কোন ক্লাস নিম্ন প্রাথমিক হবে? অনেক রকম অপশন থাকবে কিন্তু। তাহলে 1 থেকে 4/5, 4/5 যেটা, সেটা হচ্ছে বয়স কোন স্তরের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা কোন বয়সের? 6 থেকে 10 11। দেখো এর সাথে সেই অনুবন্ধ নীতি প্রয়োগ করার চেষ্টা করছি মাত্র, জীবন বিকাশের স্তরে চলে যাচ্ছি। এই 6 থেকে 10 11 বছর বয়স একটা স্তরের নাম বলেছি। কি? জীবন বিকাশের কোন স্তর? বাল্যকাল। তাহলে বাল্যকালের শিক্ষার্থীরা কোন স্তরে শিক্ষা গ্রহণ করছে? প্রাথমিক। আবার যদি মেনশন করে প্রাথমিকের কোন স্তর? নিম্ন প্রাথমিক। মিলছে? জীবন বিকাশের বাল্যকাল থেকে 6 থেকে 5 6 থেকে 10 11 বলেছে, আর্নেস্ট জোনসও বলেছে, সব মনোবিজ্ঞানী বলেছে, এই আমিও তোমাদের বলেছিলাম। তাহলে নিম্ন প্রাথমিক সাথে মিলে যাচ্ছে। আমি এই জন্য ওখানে স্কুলগুলো পড়াইনি, আমি এইখানে পড়াবো বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। কোঠারি কমিশন আমাকে সময় দিতে হবে একটু। তাহলে নিম্ন প্রাথমিক হলো। এইবার দেখো প্রাথমিকের দ্বিতীয় নেচার প্রকৃতিগতভাবে উচ্চ প্রাথমিক। বলছে উচ্চ প্রাথমিক 3 বা 4 বছর। কেন 3 বা 4 বছর? তার উত্তর এক্ষুনি পাবো। বলছে 3 অথবা 4 বছর। ক্লাস কি? বলছে 5 বা 6 থেকে 8 পর্যন্ত। 5 6 কেন হলো? যে এখানে 4 অবধি পড়ে এসছে আগের নিম্ন প্রাথমিক, সে তো 5-এ ভর্তি হবে। 4 থেকে পড়ে এসেছিল, সে তো 5-এ ভর্তি হবে। আর যে বেচারি 5-এ পড়ে এসেছে, যে ছাত্র বা ছাত্রী, সে কেন আবার 5-এ ভর্তি হবে? সে ভর্তি হবে 6-এ। এই জন্য 5/6। যারা এখানে 4 পড়েছে তারা হবে 5-এ ভর্তি, যারা 5 পড়েছে তারা হবে 6-এ ভর্তি। দুজনেরই প্রাথমিক শিক্ষা উচ্চ প্রাথমিক শেষ হবে কোন ক্লাসে? যে 8-এ যে কমপ্লিট। কারণ 8 পর্যন্ত হচ্ছে প্রাথমিক শিক্ষা। এই জন্য তো হাই স্কুলে 8 পর্যন্ত মিড ডে মিল, ছাতা খাতা বই যা কিছু আছে 8 অবধি কেন দেয়? সব বরাদ্দ হয় প্রাইমারির ছেলে মেয়েদের জন্য। 8 অবধি হচ্ছে উচ্চ প্রাথমিক। বুঝতে পেরেছি হিসাবটা? তাহলে 3 বা 4 কেন হলো? যে 5 থেকে 8 পড়বে সে 4 বছর পড়বে, 5 6 7 8। আর যে এখানে 6-এ ভর্তি হচ্ছে সে 3 বছর পড়বে, 6 7 8। এই জন্য 3 অথবা 4 বছর। ক্লিয়ার? বয়সটা কত হবে? 10 অথবা 11। যে 5-এ ভর্তি হবে তার 10, যে 6-এ ভর্তি হচ্ছে 11। কিন্তু বয়সটা শেষ হচ্ছে সবার যে 14 8 অবধি। 1-এ ভর্তি হচ্ছিল 6 বছর বয়সে, 8 অবধি মানে 8টা ক্লাস পড়েছে 8 বছর। তাহলে 6 থেকে 14 বছর হচ্ছে প্রাথমিক শিক্ষা। বুঝতে পেরেছি? এই 6 থেকে 14 বছর, যেটা ভারতের সংবিধানের 45 নং ধারায় বলা আছে, 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে ফ্রি অ্যান্ড কম্পালসারি, অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার কথা। এই 6 থেকে 14 মিলল। দেখো তাহলে প্রাইমারি শিক্ষা কত বছরের অ্যাকচুয়াল হচ্ছে? এখানে যদি কেউ 4 বছর পড়ে আসে, এখানেও পড়বে 4 বছর, তাহলে 4 আর 4 8। এখানে যদি কেউ 5 বছর পড়ে আসে, এখানে পড়বে 3 বছর, তাহলে 5 আর 3 8। তাহলে 10-এর মধ্যে আমার কত হিসাব পেলাম? 8-এর হিসাব কিন্তু পেয়েছি এখন অবধি, তাই তো? এইবার আসছে প্রকৃতিগতভাবে মাধ্যমিক শিক্ষা স্তর। প্রাথমিকের পরে প্রাথমিক 8 পাস করে গেছে, সার্টিফিকেট হাতে পেয়ে গেছি তুমি আমি সবাই, আমাদের প্রাইমারি শেষ। এবার আমরা মাধ্যমিক স্কুলে আসছি। মাধ্যমিক শিক্ষার কমিশন প্রকৃতিগতভাবে দুটো বলেছে, এক নিম্ন মাধ্যমিক আর একটা উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক আমার সিলেবাসে নেই মনে করো, আমার এখন সিলেবাসটা নিম্ন মাধ্যমিক শিক্ষা। নিম্ন মাধ্যমিক 2 বা 3 বছর, একটু কনফিউশন থাকবে এটা নিয়ে, আমি কত ডাউট ক্লিয়ার করতে পারবো জানি না, চেষ্টা করবো। অ্যাকচুয়ালি এটা 2 বছর বললেই হবে। 2-3 কেন বলা হয়েছে? কিছু কিছু স্কুলে অনেক সময় 7 পর্যন্ত প্রভিশন ছিল, এখন আর সেসব নেই। এই জন্য কমিশন 2 বা 3 বছরের কথা বলেছি। 3টা ভুলে গেলেও অসুবিধা হবে না কিন্তু। ওকে, অপশন যদি 2-3 বছর থাকে তখন আমরা 2-3টাকে তুলবো, এই জন্য আমি 3টাকে রেখেছি জাস্ট। 2 বছর মনে করো 8 বা 9 থেকে 10 পর্যন্ত। 9 10 2 বছর পড়লে তারা 2 বছর। কেউ যদি 7-এ পড়ে এসে থাকে তাহলে তারা 8-এ ভর্তি হতে হবে। এই 8 9 10 সে পড়বে 3 বছর। তাহলে নিম্ন মাধ্যমিক গেল। বয়স কত হবে? 14 বছর থেকে 16 বছর মোটামুটি। আর কেউ যদি 7 পড়ে আসে তাহলে তার ক্ষেত্রে 13 থেকে 16, 3 বছর। মিলল নিম্ন মাধ্যমিক। এইবার আসছি খুব ইম্পর্টেন্ট, উচ্চ মাধ্যমিক, যে স্তরের জন্য আমরা প্রস্তুত হচ্ছি, তাই তো, পরীক্ষা দেবো বলে। উচ্চ মাধ্যমিক স্তর দেখো নিচে একটা বলেছি +2 স্তর, পরে আসছি, এটা খুব ইম্পর্টেন্ট +2 স্তরের বিষয়টা। উচ্চ মাধ্যমিক শিক্ষা কমিশন বলেছে ইন্টারমিডিয়েট পিরিয়ড কি আছে না আছে, ওই যেগুলো 10ম শ্রেণী যুক্ত বিদ্যালয়
বা ইন্টারমিডিয়েট একাদশ শ্রেণীযুক্ত বিদ্যালয় মুদালিয়ার যেটা বলেছিল তার সাথে আরো 1 বছর জুড়ে দাও, দিয়ে সব স্কুলকে 12 ক্লাস করে দাও, নাহলে 10 ক্লাস করে দাও, যেটা এখন আছে। উচ্চ মাধ্যমিক হবে 2 বছরের শিক্ষা, 11, 12। ওকে, তাহলে 16 বছরে শেষ করে এসছে, তাহলে 2 বছর, 16 থেকে 18 কন্টিনিউ হচ্ছে বছরটা, এই জন্য 16 থেকে 18 বছর। এটাকে প্লাস 2 স্তর বলেছে কমিশন। উচ্চ মাধ্যমিক স্তরকে বলেছে ক্লাস 2 স্তর। তাহলে যদি বলে কমিশনের মতে প্লাস 2 স্তর বলতে কোন স্তরকে বুঝিয়েছে? উচ্চ মাধ্যমিক স্তর। যদি বলে কোন শ্রেণীকে বুঝিয়েছে, তখন কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণী বলতে হবে। এবার কোন স্তর বলে দুটো অপশনই দিয়ে দিয়েছে, উচ্চ মাধ্যমিক স্তরও দিয়েছে, একাদশ দ্বাদশ শ্রেণী দিয়েছে। কোনটাকে নেব? স্তর বললে স্তরকে নেব, উচ্চ মাধ্যমিক স্তর বলবো। শ্রেণী বললে আমি শ্রেণীকে নেবো, সেক্ষেত্রে স্তরে নেবো না। একদম মাথায় ঢুকিয়ে রাখবো, প্লাস 2 স্তর। তাহলে আমরা দেখো এখানে 8 বছরের পেয়েছিলাম শিক্ষা, প্রাইমারিটা টোটাল প্রাইমারি 8 বছর পেয়ে গেছি, তার সাথে নিম্ন মাধ্যমিক 2, তাহলে এই প্রথম 10 বছর পেলাম, তার সাথে প্লাস 2 স্তর কমিশন উচ্চ মাধ্যমিক বলেছে, তাহলে এই 10 + 2 এর হিসাব পেলাম তো, বাকি রইল প্লাস 3, তাই তো, আর অ্যাডিশনাল 2 একটা আছে। এই অবধি মাধ্যমিক গেল। এইবার আসছে উচ্চ শিক্ষা। কমিশন উচ্চ শিক্ষাকেও প্রকৃতিগতভাবে 2 ভাগে ভাগ করেছেন, বলেছে উচ্চ শিক্ষারও 2টো ভাগ হবে। কি কি ভাগ হবে? একটা স্নাতক স্তর আন্ডার গ্রাজুয়েট, আর একটা স্নাতকোত্তর পোস্ট গ্রাজুয়েট। আমি স্নাতকোত্তর ভুলে যাব, স্নাতক স্তর আন্ডার গ্রাজুয়েট ইউজি। এটা কমিশন বলছে পাস অনার্স যা আছে 2 বছর করে দাও, 3 বছরের, 2 বছর নয়, সরি 3 বছর। কি কি? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যেটা ছিল, এখন সেমিস্টার এসছে, তোমরা হয়তো অনেকে সেমিস্টার পড়েছো। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তাহলে 18 বছর উচ্চ মাধ্যমিক শেষ করছে, আর 3 বছরে তার বয়স কত হবে? 21 বছর, স্নাতক স্তর। এইবার দেখো প্লাস 3 হিসাব মিলে গেল তো, তাহলে 10 + 2 + 3 হিসাব পেয়েছি, 8, 2, 10, এই 10 বছর প্লাস 2 স্তর মিলে 10 + 2 + 3। এইবার স্নাতকোত্তর শিক্ষাটা 3 বছরের কমিশন বলে স্নাতকোত্তর 2 বছরের শিক্ষা, পার্ট 1 পার্ট 2, বয়স হবে 21 থেকে 23। এবার তোমার মনে কমন প্রশ্ন, আমার মনেও এসছে, এখনো জানি না কতটা উত্তর পেয়েছি, আমি যতটুকু জানি তোমাকে ততটুকুই জানাতে পারবো, যে স্যার তাহলে এই কাঠামো 10 + 2 3 কমিশন কেন বললো? এই 2টা এখানে ডাইরেক্ট কেন উল্লেখ করলো না কমিশন? ঠিকই তো, এই যে স্নাতকোত্তর শিক্ষাটা সাধারণ ধর্মী নয়, স্নাতকোত্তরের শিক্ষা হচ্ছে বিশেষজ্ঞ তৈরির শিক্ষা। তুমি যখন এডুকেশনে এমএ পড়ছো, তাই তো, এমএ ইন এডুকেশন, তুমি এডুকেশন বিষয়ের একজন এক্সপার্ট তৈরি হচ্ছ, বিশেষজ্ঞ তৈরির শিক্ষা। যত পর্যন্ত গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, সেটা হচ্ছে সাধারণ শিক্ষা, প্রাথমিক, মানে একটা কমন এডুকেশন, জেনারেল এডুকেশন বলে। যখন তুমি পোস্ট গ্র্যাজুয়েটে যাচ্ছ, সেটা তো সবার জন্য নয়, একটা নির্দিষ্ট বিষয়ে একটা, কারণ পোস্ট গ্র্যাজুয়েটে তুমি 800 নম্বর পড়েছো একটা সাবজেক্টে, যে বাংলা পড়েছে শুধু বাংলা 800 নম্বর পড়েছে, ইংলিশের 800 নম্বর পড়েছে, অর্থাৎ সে সেই সাবজেক্টের এক্সপার্ট তৈরি হচ্ছে। এই এডুকেশনটা সবার জন্য নয়, তাই মূল কাঠামোর মধ্যে কমিশন এটা রাখেনি। এটা হচ্ছে বিশেষজ্ঞ তৈরির জন্য, যার বিশেষ চাহিদা আছে, ইচ্ছা আছে, যোগ্যতা আছে, সামর্থ্য আছে। সামর্থ্য বলতে এইখানকার সামর্থ্য নয়, ওকে, সেই সামর্থ্য যার আছে তারা এটা শিখবে, এই জন্য মেন কাঠামো রাখেনি। তাহলে এই হলো কোঠারি কমিশনের মধ্যে শিক্ষার কাঠামো। আশা করছি অনেকগুলো এমসিকিউ প্রশ্ন, আমি তো পরে করাবোই, আমরা উত্তর পাবো। এবার যেটা বাদ ছিল সেটা এবার একটু বলে নি। প্রাক প্রাথমিক শিক্ষা, কমিশন বলেছেন যে এই যে প্রাথমিক শিক্ষা শুরু হচ্ছে, প্রাথমিকের আগে একটি শিক্ষা স্তর থাকবে, সেটা হচ্ছে প্রাক প্রাথমিক। প্রাক মানে কি? আমরা আগেও বলেছি, প্রাক মানে হচ্ছে পূর্বে, প্রাক মানে পূর্বে বা আগে, প্রি প্রাইমারি শিক্ষার কথা। এই প্রথম ভারতের কোন শিক্ষা কমিশন এরা আগে বললেও এইভাবে করে একদম সরকারি ভাবে স্বীকৃতি দেওয়া প্রাক প্রাথমিক শিক্ষা প্রথম। কমিশন বলল প্রাক প্রাথমিক শিক্ষা হবে মোটামুটি 2 থেকে 3 বছরের শিক্ষা। শিক্ষার্থীদের বয়স কত হবে? এই 3 থেকে 6 এর মধ্যে যাদের বয়স, তারা হচ্ছে সময়কাল 2 থেকে 3 বছর, 3 থেকে 6 এর মধ্যে যারা বয়স, তারা এই প্রাক প্রাথমিক শিক্ষাটা নিতে পারবে। তাহলে শিক্ষা স্তর প্রাক প্রাথমিক, সময় 2 থেকে 3 বছর, সময় বয়স হচ্ছে 3 থেকে 6 বছর। এখানে কোন কোন শ্রেণী হতে পারে? প্রথম হচ্ছে নার্সারি, তাই তো, আর হচ্ছে তোমার যদি কিন্ডার গার্ডেনে পড়ে তাহলে লোয়ার কেজি আর আপার কেজি, এই 3টে ক্লাস বড় জোর পড়বে। আর নার্সারি বিদ্যালয়, কমিশন বলেছে সরকারির সাথে সাথে এই তোমার যে বেসরকারি উদ্যোগকে স্বাগত জানাতে হবে। প্রাথমিক শিক্ষার সুযোগ দান করা ভারতবর্ষের সরকারের পক্ষে সবার জন্য সম্ভব নয়, এই জন্য এখানে কিন্তু বেসরকারি উদ্যোগে দেওয়া হয়েছে। এবার আমরা পরে প্রত্যেকটা প্রতিষ্ঠান যখন পড়বো, কিন্ডার গার্ডেন, মন্তেশ্বরী, সব এখানে আলোচনা করব। এইবার আসবো কমিশনের মতে শিক্ষার ওভারঅল শিক্ষার লক্ষ্যটা আমরা আলোচনায় আসবো। এবার শিক্ষার লক্ষ্য আমি লিখে নিলাম,
ভারতীয় শিক্ষা কমিশন এবার যখন আমরা পার্ট পার্ট করে পড়বো, প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক আলাদা আলাদা করে দেখবো সেখানে, কিন্তু ওভারঅল আগামী দিনে ভারতবর্ষের শিক্ষার লক্ষ্য কি হবে সেই 65-66 সালে কিন্তু বলে রেখেছে। তার মধ্যে প্রথমে বলেছে জাতীয় সংহতি স্থাপন। ভারত হচ্ছে একটা মাল্টি ডাইভার্সিটি কান্ট্রি, তাই তো? কি নেই? এত জাতি, এত ভাষা, এত ধর্ম, এত বৈচিত্র্য পৃথিবীর কোনো দেশে নেই, কোনো দেশে নেই। আমি আগেও বলেছি, পর্বত, মালভূমি, সমভূমি, মরুভূমি কি নাই? আমাদের সব কিছু আছে। আসমুদ্র, হিমাচল যদি যাই, এই তাকে বেঁধে রাখার জন্য উই ফিলিংস দরকার। আমরা বোধ, হাজার ডাইভার্সিটি আছে, তারপরে আমরা কি একটা ইউনিটি থাকি। সেই ইউনিটিটা কি? উই ফিলিংস, আমরা বোধ, আমরা ভারতীয়। হিন্দু, মুসলিম যা আছে, বিহারি, পাঞ্জাবি, মারাঠি, পাকিস্তানের সাথে খেলা হচ্ছে মানে ব্যাস, আর কোনো কথা নেই। সব ভেদাভেদ ভুলেছে। যে কোনো জায়গায় খেলা চলছে, তুমি চেনো না শোনো না, সেখানে যাবে, তোমাকে জায়গা দিয়ে দিচ্ছে। তুমি লাফাচ্ছ ওদের সাথে, অচেনা লোকের সাথে তুমি লাফাচ্ছ, যখন আমাদের রোহিত শর্মা 6 বা 4 মারছে। এইটাই তো, এটাই ইউনিটি, শুধু খেলার ক্ষেত্রে নয়। কিন্তু এই বলছে শিক্ষার উদ্দেশ্য জাতীয় সংহতি স্থাপন, ভেদাভেদ দূর করে শিক্ষা আমাদের ভারতীয়দের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করবে। সেটা করছে শিক্ষা। একটা এত কিছুর পরও আমাদের কোথায় একটা অদৃশ্য সুতো দিয়ে বাধা আছে। আমরা জাতিভেদের ঊর্ধ্বে উঠে কিন্তু আমরা কি করছি? সমস্ত জাতিভেদের ঊর্ধ্বে উঠে আব্দুল্লাহ ওদুদ স্যারকে আমি প্রণাম করছি। স্যার আমাকে নিজ সন্তানের সমভাবে দেখছি। আমি হাকিম মুরসেলিমের সাথে বন্ধুর মতন মিশছি। এই যে এই জিনিসগুলো, আবার জাতিগত দিক থেকে, ধর্মীয় দিক থেকে, ভাষাগত দিক থেকে ডাইভার্সিটি হাজার থাকলেও আমরা মিলছি। এটাই শিক্ষা, এটাই ভারতীয় সংস্কৃতি, এটাই তো ভারতের ঐতিহ্য, এটাই ভারত। সেটাই চেয়েছি। চারিত্রিক বিকাশ। চারিত্রিক বিকাশ মানে বলছে যে চরিত্রের উন্নতি করা। প্রত্যেকটা মানুষের যে নিজস্ব ক্যারেক্টার আছে, সেটা ডেভেলপ করা তো শিক্ষার অন্যতম উদ্দেশ্য। এটা তো স্বাভাবিক। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিগত বিকাশ। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক, সমাজতান্ত্রিক পড়েছি না আমরা? ব্যক্তিগত বিকাশ, তার মধ্যে অন্যতম হচ্ছে চারিত্রিক উন্নতি। দেখে একটার সাথে একটা মিলিয়ে যতটা পারবে পড়বে, দেখবে মনে থাকবে বেশি। তার চারিত্রিক উন্নতি করাটা, সেই ইন্ডিভিজুয়ালিস্টিক যেটা আছে শিক্ষার এইমস, সেই প্রত্যেকটা ব্যক্তির চরিত্রের গুণগুলো কি করবে শিক্ষা? ডাইরেক্ট বা ইনডিরেক্ট যেভাবে উন্নতি করবে, সেটা বলেছে। উৎপাদনমুখী জ্ঞান। শিক্ষার্থীদের মধ্যে উৎপাদন, প্রোডাক্টিভিটি যদি না বাড়ে, তাহলে সে দেশের উন্নতি হবে না। আমরা শুধুমাত্র দেখেছি জনসংখ্যার প্রোডাক্টিভিটি বেড়েছে, অন্যদিকের প্রোডাক্টিভিটি কিন্তু সেই হারে আমরা বাড়াতে পারছি না। সেটা আমাদের বাড়ানোর উপরে গুরুত্ব দিতে হবে। শিক্ষার ক্ষেত্রে সেটা বলেছে। আমাদের দেশে প্রচুর সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ আছে এবং মানব সম্পদ আছে। আগের দিন কোনো একটা ক্লাসে বলেছিলাম, এই দুটোকেই ডেভেলপ করতে হবে শিক্ষার মধ্যে দিয়ে। আধুনিকীকরণের প্রশিক্ষণ। বর্তমান যুগ হচ্ছে আধুনিক যুগ, বিজ্ঞান এবং যুক্তির যুগে। বিজ্ঞানের দ্রুত গতিতে প্রসার ঘটছে, তার সাথে যদি পাল্লা দিয়ে না পড়ি, এগোতে না পারি, তাহলে আমরা মুখ থুবড়ে পড়বো। এই জন্য বলেছে যে আধুনিকীকরণ, মানুষকে মনের দিক থেকে যদি আমরা মডার্নাইজেশন না করতে পারি। সোসিওলজির মধ্যে আছে মডার্নাইজেশন, যদি আমি সময় পাই যাব। মডার্নাইজেশন মানে কিন্তু আমি স্মার্টলি পোশাক পরলাম, দামি সানগ্লাস পরলাম, আর দুটো এক্সকিউজ মি ইয়েস স্যার, দুটো ইংলিশ বললাম, ব্যাস মডার্ন হয়ে গেলাম। নো, এটা কখনো নয়। মডার্নটি, আধুনিকীকরণ মনের দিক থেকে আমার আচার আচরণে আধুনিকতার প্রকাশ পাবে। আমার মনোভাব, অ্যাটিটিউডের মধ্যে আমার আধুনিকতার প্রকাশ পাবে। এইটা আসবে শিক্ষার মধ্যে দিয়ে। ওই পোশাক আশাক তো সবাই পড়তে পারে পয়সা থাকলে, কিনে দিলে। সেটা মডার্নাইজেশন নয়। আধুনিকীকরণ বলতে বুঝেছে শিক্ষার মধ্যে দিয়ে মনের আধুনিকীকরণ না হলে আধুনিক জগতে চলা যাবে না, সেটার কথা বলেছে। ভাষার বিকাশ কমিশন বলেছে এটা তো ভারতবর্ষে ভাষার ক্ষেত্রে বিরাট ডাইভার্সিটি আছে। এই ভাষাটাই আমাদের দেশের কিন্তু খুব একটা বড় সমস্যার জায়গাও বটে। সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে কোনো কি একটা যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ থাকবে তা কিন্তু নেই। আমরা অনেকে ভাবি হিন্দি বোধ হয় আমাদের জাতীয় ভাষা, তা কিন্তু নয়। একটা গুরুত্বপূর্ণ ভাষা, ভারতবর্ষের হয়তো সংখ্যার দিকে সবচেয়ে বেশি লোক ওই ভাষাটাই কথা বলে, বুঝি বেশিরভাগ মানুষ। কিন্তু আমাদের দেশে ভাষাগত বিভেদটা কিন্তু একটা বিরাট কারণ। বাংলায় কথা বলছে, বাঙালিকে অন্য রাজ্যে মেরে দিচ্ছে, আমরা অন্য রাজ্যের লোক দেখলে খেপে যাচ্ছি। এই যে এই জিনিসটা খুব 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 বাজে। কমিশন সেটাই বলেছে, একটা ভাষার এমন জায়গায় নিয়ে যেতে হবে অন্যের ভাষার প্রতি আমার শ্রদ্ধা তৈরি হবে। এবং পরবর্তীতে আমরা পড়বো ট্রাই ল্যাঙ্গুয়েজ, যেটা বলেছে ত্রিভাষা সূত্র, সেটা আলোচনা করবো, ডিসকাস করবো সেখানে। এই জন্য অন্য ভাষা এবং কোনো একটি ভাষাকে সংযোগকারী ভাষা হিসেবে তুলে আনার প্রতি কিন্তু কমিশন জোর দিয়েছেন। নেক্সট হচ্ছে সংস্কৃতির প্রতি শ্রদ্ধা। নিজের যে কালচার আছে, আমাদের প্রত্যেকটা দেশের যে নিজের সংস্কৃতি আছে, আর ভারতীয় সংস্কৃতিতে আমরা পড়েছি সেই বৈদিক শিক্ষার থেকে শুরু করে
তার আগের থেকে হাজার হাজার বছরের সংস্কৃতি, বারবার বলেছি এইরকম মাটির টান পরম্পরা খুব কম জাতির আছে। ভারতীয় হিসেবে এখানে ভারতীয় হিসেবেই আমি দেখবো, যে আবারও বলছি, জাতি ধর্ম বর্ণ দূরে ফেলো, ছুঁড়ে ফেলো, ভারতীয় হিসেবে নিজেকে ভাবি, শেষ দিন পর্যন্ত ভেবে যাব, ব্যাস এটাই বড় পরিচয়। তো সেখানটায় দাঁড়িয়ে আমাদের তো গর্বের যা আছে পৃথিবীর বেশিরভাগ মানুষের নেই, খুব কম সভ্যতা মানুষের আছে এত পুরনো এবং উন্নত একটি সংস্কৃতি। সেখানে দাঁড়িয়ে সেই সংস্কৃতির প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে হবে। যেটা মেকলে মিনিটে বলেছে, ভারতীয়দের মধ্যে ইংরেজি একটা চাপিয়ে দাও এবং ইনফিনিটি কনফ্লিক্ট তৈরি করো, তারা যাতে ভাবে যে আমাদেরটা ভালো না, ওদেরটাই ভালো। এই যে জিনিসটা তো আমাদের মধ্যে গড়ে দিয়েছে ইংরেজরা, সেটাকে দূর করতে হবে। তো আমাদের সংস্কৃতির প্রতি যতক্ষণ আমার শ্রদ্ধা আসবে, ততদিন অবধি কিন্তু আমার মধ্যে দেশত্ববোধ, ভালোবাসা আসবে না, জোর করে হয় না। নেক্সট হচ্ছে, আর শিক্ষা কি করবে, সেটা তৈরি করবে গণতান্ত্রিক চেতনার বিকাশ। আরো অনেক আছে, আর যাবো না, ঠিক আছে, এটা দিয়ে শেষ করবো। গণতান্ত্রিক চেতনার বিকাশ, ভারতবর্ষ স্বাধীনতার পরেই গণতন্ত্রকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, তাই তো? মানুষ তার নিজের শাসককে ঠিক করবে। দুর্ভাগ্যবশত আমরা মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ভোট দিয়ে কে আমার টাকা চুরি করবে তাকে স্থির করছি। কোন রাজনৈতিক দলকে কিন্তু আমি খারাপ বলি না, সব দল ভালো। খারাপ থাকলে কি আছে, আমি তুমি পাবলিক খারাপ। আমরা এই ভোট দিই, যে দলকেই ভোট দিই, যে যাই লঙ্কায় সে হয় রাবণ বলে একটা প্রবাদ আছে। যাই হোক, এই গণতান্ত্রিক চেতনার বিকাশটা যদি মানুষের মধ্যে না ঘটে, কমিশন বলছে, তাহলে কিন্তু গণতন্ত্র সার্থক রূপ পাবে না। শিক্ষাই পারে মানুষকে গণতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ করতে। দুর্ভাগ্য, শিক্ষা অনেক জায়গায় সফল হলেও এই একটি জায়গায়, আমার ব্যক্তিগত মত, তোমরা আমার সাথে একবার না হতে পারো, শিক্ষা চরম থেকে চরমতম ব্যর্থ হয়েছে। আমরা গণতন্ত্রের বুঝতে সমর্থ হইনি। বেশিরভাগ মানুষ আমার মতোই গণতান্ত্রিক ভাবে মূর্খ রয়ে গেছি। যাই হোক, শিক্ষার মাধ্যমে গণতান্ত্রিক বিকাশের কথা বলেছে। এইগুলো কোঠারি কমিশনের মধ্যে শিক্ষার কাঠামো আর লক্ষ্যটা বললাম। এইবার পার্ট ধরে ধরে এটা কয়েকটি পার্টে আমরা আলোচনা করব। কোন বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট কোঠারি কমিশনের, তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।